আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জুনিয়র বৃত্তি স্কলারশিপ প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে M2, যেখানে আমরা কভার করব তোমাদের অধ্যায় 2 মুনাফা। আজকের লেকচারে তোমাদের সাথে আমি আছি মাহাদি হাসান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েট সিভিল ডিপার্টমেন্টে। তো আজকের লেকচারে আমরা তোমাদের চ্যাপ্টার 2 এর উপরে তোমাদের যে 3 ফরম্যাটের প্রশ্ন আসে, MCQ, CQ এবং SAQ, এইখানে কি কি ধরনের প্রশ্ন বিভিন্ন টাইপ ভেদে আসতে পারে সেটা নিয়ে একটু কম্বাইন্ড আলোচনা করব। পাশাপাশি এগুলো সলভ করার জন্য কি কি বিষয় এবং কি কি সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে সেটাও আমরা একটু ওভারভিউ করব। আর এটার জন্য যে যে থিওরি লাগে সেটাও আমরা একটু ছোটখাটোভাবে দেখার চেষ্টা করব। তাহলে চলো আমাদের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। ওকে, তাহলে আমাদের প্রথম টাইপ যেটা সেটা হচ্ছে লাভ ক্ষতি। তো লাভ ক্ষতির বেসিক আইডিয়া তো মোটামুটি আমরা সবাই জানি। দেখো, লাভ মানে হচ্ছে যখন আমার বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয় এটাকে বলে লাভ, আর যখন আমার বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম হয় সেটাকে আমরা বলি ক্ষতি। তো বেসিক্যালি লাভের বেলায় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বাদ দিতে হয়, ক্ষতির বেলায় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বাদ দিতে হয়। নিউমেরিক্যাল ভ্যালুর পাশাপাশি আমরা কিন্তু পার্সেন্টেজেও এই লাভ ক্ষতিটা হিসাব করতে পারি। শতকরা লাভের বেলায় যেটা করতে হয় সেটা হচ্ছে লাভকে ক্রয় মূল্য দ্বারা ডিভাইড করার পর সেটাকে 100 দিয়ে গুণ করতে হয়, আর লাভের সূত্রটা আমরা অলরেডি জেনে এসেছি। একইভাবে যখন আমরা শতকরা ক্ষতি বের করতে চাই তখন ক্ষতিকে ক্রয় মূল্য দিয়ে ডিভাইড করতে হয়। একটা জিনিস সেখানে খেয়াল করেছো কিনা, আমরা যখনই শতকরা ক্ষতি বা লাভ বের করছি সবসময় কিন্তু আমাদের ক্রয় মূল্যর রেসপেক্টে এই হিসাবটা করতে হচ্ছে। তো সবসময় কিন্তু ক্রয় মূল্যর হিসাবে আমাদের এই শতকরা লাভ আর ক্ষতি বের করতে হয়, এটা সবসময় মাথায় রাখবা। সবসময় আমাদের হরে এখানে ক্রয় মূল্য আসবে। আচ্ছা, তো এটা হচ্ছে এখানকার থিওরি। আমরা এখন আমাদের ম্যাথে চলে যাই। দেখো, এই ম্যাথে বলা হচ্ছে যে একটা পণ্য 5% ক্ষতিতে 2375 টাকায় বিক্রয় করা হয়েছে, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? দেখো, ঐকিক নিয়ম কিন্তু আমরা সবাই এই চ্যাপ্টারে ব্যবহার করেছি। সেই ঐকিক নিয়মকে ব্যবহার করে আমরা বলতে পারি, যদি আমাদের ক্রয় মূল্য হয় 100 টাকা, তাহলে 5% ক্ষতি যদি আমরা স্বীকার করি তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে 95 টাকা, তাই না? এই বেসিক অ্যাজাম্পশনটা তো আমরা জানি। তো এখন 95 টাকা বিক্রয় মূল্যের জন্য আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকার জন্য সেটা হবে 100 ডিভাইডেড বাই 95। তার মানে 2375 টাকার জন্য সেটা হবে 100 ইন্টু 2375 ডিভাইডেড বাই 95। দেখা যাক কত হয়। 375 2500 টাকা। তার মানে আমাদের এখানে অ্যান্সার কত? আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, 2500 টাকা। ওকে, আশা করি বোঝা গেল। এবার চলো যাই আমরা আমাদের পরের ম্যাথে। দেখো, এখানে বলা হচ্ছে টাকায় টাকায় 2টি দরে ক্রয় করে 3টা দরে বিক্রয় করা হয়েছে, এতে আমাদের শতকরা লাভ বা ক্ষতি কত হবে? দেখো, 1 টাকায় যদি আমরা 2টা ক্রয় করি, 1 টাকায় যদি আমরা 2টা ক্রয় করি তাহলে এখানে প্রতিটার যে মূল্য সেটা কত হবে? হাফ। আবার যদি আমরা 1 টাকায় 3টা ক্রয় করি তাহলে প্রতিটার মূল্য কত হবে? সরি, 3টা যদি বিক্রয় করি প্রতিটার মূল্য হবে 1/3 টাকা। তাহলে এখানে আমাদের প্রতিটা পণ্যের জন্য ক্রয় মূল্য হচ্ছে 1/2 টাকা, প্রতিটা পণ্যের জন্য বিক্রয় মূল্য হচ্ছে 1/3 টাকা। এখন যদি আমরা এখানে আমাদের লাভ বা ক্ষতি বের করতে যাই, এখানে কিন্তু আমরা দেখেই বুঝতে পারতেছি যে হাফ অবশ্যই কিন্তু আমাদের 1/3 থেকে বড়, তার মানে ক্রয় মূল্য এখানে বেশি, অর্থাৎ এখানে আমাদের ক্ষতি হচ্ছে। তো তার মানে এখন যদি আমরা এখানে ক্ষতি বের করতে চাই, ক্ষতির মান কত হবে? ক্ষতির মান হবে 1/2 1/3, অবশ্যই ক্রয় মূল্য রেসপেক্টে বের করতে হবে, তাই 1/2 ইন্টু 100। এবং এটা যখন আমরা ক্যালকুলেট করব দেখবা আমাদের অ্যান্সার চলে আসবে 33 1/3% ক্ষতি। তা আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। ওকে, আশা করি বুঝে গিয়েছে। এইবার যাওয়া যাক আমাদের পরের ম্যাথে। দেখো, এখানে বলা হচ্ছে যে একজন ব্যক্তি হালি 32 টাকা দরে ক্রয় করে হালি
40 টাকা দরে বিক্রয় করলে শতকরা লাভ কত হবে? আমরা আমাদের যে নর্মাল ফর্মুলা শিখেছি সেটা দিয়েই কিন্তু সহজে এই ম্যাথটা সলভ করে ফেলতে পারি। দেখো, আমাদের ক্রয় মূল্য হলো 32 টাকা, আমাদের বিক্রয় মূল্য হলো 40 টাকা। বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি, তার মানে অবভিয়াসলি এখানে লাভ হচ্ছে। তাহলে এখানে যদি আমরা শতকরা লাভ বের করতে চাই, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইনটু 100। তাহলে কত পাচ্ছি আমরা দেখি। এখানে অ্যান্সার চলে আসবে 25%। 25% কি? 25% লাভ। সো অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইটা গেল। এবার আমরা চলে আসি আমাদের ক্রিয়েটিভের ভিতরে। দেখো, এখানে বলা হচ্ছে একটা ঘড়ি বিক্রয় করে উৎপাদনকারী 25% লাভ করতেছে, পাইকারি বিক্রেতা 20% আর খুচরা বিক্রেতা এখানে 15% লাভ করতেছে। ঘড়িটির যে খুচরা বিক্রয় মূল্য সেটা ডিফল্ট কিন্তু 690 টাকা। এখন আমাকে বলা হচ্ছে যে ঘড়িটার যে পাইকারি বিক্রেতা তার ক্রয় মূল্য কত। এখানে যে সিকোয়েন্সটা এটা আমাদেরকে আগে বুঝতে হবে। প্রথমে উৎপাদনকারীর কাছে জিনিসটা উৎপাদিত হয়েছে, তারপর সেটাকে পাইকারি বিক্রেতা কিনেছে, পাইকারির বিক্রেতার কাছ থেকে আমাদের খুচরা বিক্রেতা কিনেছে, তার কাছ থেকে পরবর্তীতে এটা আমাদের যে কনজিউমার বা ক্রেতা তাদের হাতে গিয়েছে। তো এই 3 স্টেপের ভিতরে দেখো বলা হচ্ছে যে খুচরা বিক্রেতা কিন্তু এখানে 15% লাভ করছে। তাহলে এখানে প্রথমে আমরা যখন বি নাম্বারকে সলভ করতে আসবো, আমরা প্রথমে খুচরা বিক্রেতার ব্যাপারটা একটু দেখি। 15% লাভ, এটা বলতে আসলে বোঝাচ্ছে যদি আমাদের ক্রয় মূল্য হয় 100 টাকা, তার মানে আমাদের বিক্রয় মূল্য হবে 115 টাকা। তো এইবার আমরা খুচরা বিক্রেতার হিসাবে আসি। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা দেওয়া আছে, আমাকে আগে তার ক্রয় মূল্যটা বের করতে হবে। আমরা ঐকিক নিয়মকে ব্যবহার করব। 115 টাকা যদি তার বিক্রয় মূল্য হয়, তবে তার ক্রয় মূল্য হবে 100 টাকা। যদি 1 টাকা তার বিক্রয় মূল্য হয়, তার ক্রয় মূল্য হবে 100 বাই 115 টাকা। তাহলে যদি 690 তার বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100, 690, 115 টাকা। অর্থাৎ কত হয় দেখি, এটা হচ্ছে 600 টাকা। তো দেখো, আমরা কিন্তু এখানে আমাদের খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য সেটা ইজিলি বের করে ফেললাম। এইবার আমাদের যেতে হবে খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য সেটা কি আমাদের পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য না? কারণ যেহেতু পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরা বিক্রেতা ক্রয় করেছিল, তার মানে খুচরা বিক্রেতা যেই দাম দিয়ে ক্রয় করেছে অবশ্যই পাইকারি বিক্রেতা ওই দাম দিয়ে বিক্রয় করেছে। তার মানে পাইকারি বিক্রেতার যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে আমাদের 600 টাকা। এখন প্রশ্নে এটাও আমাদের উদ্দীপকে এটাও বলা আছে যে আমাদের পাইকারি বিক্রেতা কিন্তু 20% লাভ করতেছে। তাহলে 20% লাভ এর ক্ষেত্রে 20% লাভ করলে যদি আমাদের ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 120 টাকা। সুতরাং এখন যদি আমরা পাইকারি বিক্রেতার কেসটা বিবেচনা করি, তাহলে তার 120 টাকা বিক্রয় মূল্যের জন্য ক্রয় মূল্য পাওয়া যাচ্ছে 100 টাকা। 1 টাকার জন্য ঐকিক নিয়ম 100 বাই 120 টাকা। সুতরাং 600 টাকা বিক্রয় মূল্যের জন্য 100 ইন্টু 600 ডিভাইডেড বাই 120 টাকা। পেয়ে যাচ্ছি আমরা কত? 500 টাকা। তো 500 টাকা হচ্ছে আমাদের খুচরা বিক্রেতার এখানে ক্রয় মূল্য, এবং এটাই হচ্ছে আমাদের বি নাম্বারের উত্তর। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এখন আমরা চলে যাই আমাদের সি নাম্বারের উত্তরে। সি নাম্বারে দেখো বলা হচ্ছে যে ঘড়িটির সাধারণ লোকজনের জন্য মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে। অলরেডি সাধারণ লোকজনের কাছে যাওয়ার সময় আমাদের বিক্রয় মূল্য কত ছিল? 690 টাকা। আমাদের এখন এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে একদম শুরুতে যখন আমাদের উৎপাদনকারী উৎপাদন করেছিল
তখন তার উৎপাদন করতে কতটুকু খরচ হয়েছে। তো এই ভ্যালুটা যদি আমরা পেয়ে যাই তখন কিন্তু আমরা ওই উৎপাদন খরচের সাথে এই বিক্রয় মূল্যটা কম্পেয়ার করে সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের ন্যাচারাল কনজিউমারদের জন্য এখানে আমাদের টাকাটা কতটুকু বাড়লো। আচ্ছা, তো প্রথমে আমাদের কি বের করতে হবে? আমাদের উৎপাদনকারীর যে উৎপাদন কস্ট ওইটা আগে বের করা লাগবে। তো আমরা অলরেডি বি নাম্বার থেকে পেয়ে গেছি যে আমাদের যেই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সেটা হচ্ছে 500 টাকা। এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কিন্তু আবার উৎপাদনকারীর বিক্রয় মূল্যের সমান। সো উৎপাদনকারী যেহেতু 25% লাভ করেছে, 25% লাভে যদি আমার 100 টাকা ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 125 টাকা হবে। তাইলে 125 টাকা বিক্রয় মূল্যের জন্য ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্যের জন্য ক্রয় মূল্য এত টাকা। তাহলে টোটাল 500 টাকা বিক্রয় মূল্যের জন্য তার উৎপাদন খরচটা ছিল 500 টাকা। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এইবার দেখি কি হয়। পাঁচশো 400 টাকা, তাহলে এখানে আসবে 400 টাকা। তার মানে 400 টাকা হচ্ছে আমাদের একদম প্রথমে এই ঘড়িটার উৎপাদন খরচ। চলো এইবার তাহলে আমরা দেখি যে আমাদের ক্রেতা পর্যন্ত আসতে আসতে আসলে শতকরা কত এই মূল্যটা বৃদ্ধি পেল। শতকরা বৃদ্ধি। দেখো, ক্রেতা পর্যন্ত যাওয়া ক্রেতার কাছে যখন গেছে তখন বিক্রয় মূল্যটা ছিল আসলে 690 আমাদের উদ্দীপক থেকে, আর আমাদের ইনিশিয়াল উৎপাদন খরচ ছিল 400। যেহেতু ক্রয় মূল্যের রেসপেক্টে সবকিছু হিসাব করতে হয় তাই নিচে আমাদের 400ই লিখতে হবে। যেহেতু আমরা এইখানে শতকরা হিসাব করছি তাই এখানে 100 দিয়ে পার্সেন্টেজ আনতে হবে। তাহলে এখন দেখি কত আসে। এটা আসে হচ্ছে 72.5। সো 72.5% মূল্য এখানে আমার বৃদ্ধি পেয়েছে। সো এই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝে গিয়েছো ব্যাপারটা। এখন চলো যাওয়া যাক আমাদের পরের ম্যাথে। পরের ম্যাথে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের বেলায় আমরা সবসময় চেষ্টা করব যত কম্প্যাক্ট ওয়েতে, কম জায়গার ভিতরে যত কম লিখে এখানে অ্যান্সার করা যায় ততই বেটার। এখন কম লেখা বলতে আবার তোমরা শুধু সূত্রটা লিখে মান বসায় দিলেই কিন্তু হবে না, এখানে কিন্তু দু একটা লাইন লিখতে হবে, একটু এক্সপ্লেইনও করতে হবে। বাট এটা ক্রিয়েটিভ প্রশ্নের মতো এত বড় না করাটাই বেটার, যেহেতু মার্ক মাত্র আমাদের 2। যত কম লাইনে 2-3 লাইনের ভিতরে এখানে আমাদের ম্যাথ সলভ করার চেষ্টা করতে হবে। আচ্ছা দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 10%, খুচরা বিক্রেতার 10% লাভ হয়েছে। দুইজনেরই কিন্তু 10% করে লাভ হচ্ছে। এখন দ্রব্যটির খুচরা যে বিক্রয় মূল্য সেটা 440। তো তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? একটু আগে কিন্তু আমরা আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনের ভিতরে এই ধরনের একটা প্রবলেম সলভ করে এসেছি। তাহলে এটা এখন আমাদের জন্য করা কোনো ব্যাপার না। দেখো, এই জায়গায় যখন আমরা খুচরা বিক্রেতার কাছে যাব, 10% লাভ, তার মানে হচ্ছে যদি আমার ক্রয় মূল্য 100 হয়, বিক্রয় মূল্য হতে হবে 110। সো এখন খুচরা বিক্রেতার কাছে আগে আসি। তো তার কাছে যদি আসি তাহলে 110 টাকা বিক্রয় মূল্যের জন্য তার ক্রয় মূল্য কত? তার ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্যের জন্য 100/110 টাকা। আর যদি আমরা 440-এ চলে আসি, সেটার জন্য 100 ইন্টু 440 ডিভাইডেড বাই 110 টাকা। তাহলে আমরা পাবো কত? এখানে 4, সো 400 টাকা।
দেখো আমরা কিন্তু আমাদের খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য সেটা বের করে ফেলেছি। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কিন্তু আবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যের সমান। তো সেখান থেকেও কিন্তু আমরা আমাদের ক্যালকুলেশনটাকে আগায় নিয়ে যেতে পারি। আচ্ছা, তাইলে পাইকারি বিক্রেতার বেলাতেও 10% লাভ করা হচ্ছে। সো যখন আমাদের 100 টাকা ক্রয় মূল্য তখন আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। সো এখন যদি আমরা আসি পাইকারি বিক্রেতার বেলায়, তখন আমরা দেখব যে 110 টাকা বিক্রয় মূল্যর জন্য ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্যের জন্য 100/110 টাকা। তার মানে এইবার 400 টাকা বিক্রয় মূল্যের জন্য 100 × 400 / 110 টাকা। দেখি আমাদের ক্রয় মূল্য কত আসে। এটা আসে হচ্ছে 363.64 363.64 টাকা। প্রায় এই তো শেষ। এই দিয়ে আমাদের এই ম্যাথ কমপ্লিট। এখন যাওয়া যাক আমাদের পরের ম্যাথে। দেখো পরের ম্যাথে বলা হচ্ছে যে আমাদের এইখানে একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা 1000 টাকায় কিনে সে আবার 1200 টাকায় কিনা বিক্রি করে দিয়েছে। তো তার এখানে কত লাভ হচ্ছে? এখানে কিন্তু শুধুমাত্র সূত্রকে ব্যবহার করেই আমরা ইজিলি ম্যাথটাকে সলভ করে ফেলতে পারি। তো তাইলে এখানে আমরা বলতে পারি যে আমাদের শতকরা যে লাভ সেটা কত? বিক্রয় মূল্য 1200 মাইনাস ক্রয় মূল্য 1000 ডিভাইডেড বাই ক্রয় মূল্য 1000 ইন্টু 100। তাইলে এটা কত হবে? এটা হবে 220%। তার মানে শতকরা লাভ হয়েছে 20%। শেষ। এইটা দিয়ে আমাদের অ্যান্সার এখানে শেষ। সো সহজেই কিন্তু এই ম্যাথটা এখানে সলভ করা যায়। ওকে, তাহলে এটা দিয়ে আমাদের টাইপ 1 শেষ। এখন আমরা চলে আসি টাইপ 2 এর ভিতরে, সরল মুনাফা। সরল মুনাফার ভিতরে কি কি সূত্র আছে মোটামুটি আমরা সবাই জানি। প্রথমত সরল মুনাফা হচ্ছে এখানে আমাদের মুনাফার যে হার সেটা সবসময় সেম থাকবে এবং প্রতি বছর বছর আমাদের মূলধনের সাথে যে মুনাফাটা আসে সেটাও কিন্তু প্রতি বছর সেমই থাকবে, এইভাবে আর কি বাড়বে। তো এইখানে মুনাফা বের করার যে সূত্র সেটা খুবই কমন একটা সূত্র। সূত্রটা হচ্ছে I = PRN এবং আশা করি সবাই আমরা জানি যে এখানে প্রত্যেকটা টার্ম আসলে কি বোঝাচ্ছে। I হলো আমাদের মুনাফা, P হলো মূলধন, R হচ্ছে মুনাফার হার এবং N হচ্ছে আমাদের এখানে বছর বা সময়। আর আরেকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে মুনাফা আসল, মানে জাস্ট আমরা যে মুনাফাটা পাচ্ছি তার সাথে যদি আমরা আসলটাকে যোগ করে দেই তাহলে যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসলকে A দিয়ে প্রকাশ করা হয় এবং এটার সূত্র হচ্ছে P × P কমন নিয়ে ব্র্যাকেটে 1 + RN, শুধুমাত্র একটা এক্সট্রা P এখানে যোগ করা হয়েছে আর কিছুই না। এটাকে অনেক সময় সববৃদ্ধি মূলধনও বলা হয়ে থাকে। এই টার্মগুলোকে এখানে ইন্ট্রোডিউস করার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় কিন্তু সবসময় তোমাকে আসল মুনাফা আসল না বলে কিন্তু অনেক সময় এটাও বলতে পারে যে হ্যাঁ সববৃদ্ধি মূলধন হচ্ছে এত টাকা। সেই ক্ষেত্রে তোমরা যাতে কনফিউজ না হয়ে যাও এই জন্য এই টার্মগুলোও কিন্তু আমাদের একটু মনে রাখাটা উচিত। ঠিক আছে, তাহলে চলো এবার যাওয়া যাক আমাদের ম্যাথে। তো মোটামুটি আমরা যে দুইটা ফর্মুলা শিখেছি ওই দুইটা ম্যাথ দিয়েই কিন্তু সরল মুনাফার যে কোনো প্রবলেম সলভ করা যায়। যেমন দেখো এইখানে বলা হচ্ছে যে শতকরা বার্ষিক কত মুনাফায় 4000 টাকার 4 বছরের মুনাফা 2400 টাকা হবে। এখানে যদি আমরা একটু খেয়াল করি এখানে এই 4000 টাকাটা হচ্ছে আমাদের মূলধন বা P, 4 বছর হচ্ছে এখানে আমাদের N বা সময়, 2400 টাকা হচ্ছে আমাদের মুনাফা বা I। তাহলে আমরা অলরেডি জানি যে I = PRN, আমাদের বের করতে হবে কিন্তু R এর মান। সো এখন যদি আমরা মানগুলোকে বসিয়ে দেই 2400 4000
আর বাই 100, যেহেতু 100 শতকরাতে এক্সপ্রেস করতে হবে আমাদের, আর এদিকে হলো বছর 4। তাহলে আর এর মান কত? 2400 ইন্টু 100 ডিভাইডেড বাই 4000 ইন্টু 4। চলো ক্যালকুলেশন করা যাক। 4000 ইন্টু 4, তাইলে 15। তার মানে এখানে আমাদের মুনাফার যে হার সেটা হলো 15%। তা আমাদের এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, 15% হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। আচ্ছা, এরপর যাওয়া যাক। দেখো এই প্রশ্নে একটু খেয়াল করো। এই প্রশ্নে বলা হচ্ছে যে কোনো আসল 5 বছরে মুনাফা আসলে যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে মুনাফার হার কত? তো আসলে আমাদের ইনিশিয়ালি যেটা ছিল 5 বছর পর যখন আমরা মুনাফা আসলটা ক্যালকুলেট করেছি সেটা আমাদের ইনিশিয়াল আসলের থেকে পরিমাণে দ্বিগুণ হয়ে গিয়েছে। তো এখন আমাদের মুনাফার হারটা বের করতে হবে, বা সিম্পলি আর এর মানটা এখানে বের করতে হবে। তো মুনাফা আসলের একটা ফর্মুলা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে P1 প্লাস আর এন, এবং প্রশ্ন মতে এটা হচ্ছে আমাদের অরিজিনাল আসলের দ্বিগুণ। এবার দেখো দুই সাইড থেকে কিন্তু আমাদের পি কাটা যায়, তাহলে এখানে থাকলো 1 প্লাস আর বাই 100, এন এর মান হলো 5। আচ্ছা, এখানে হচ্ছে বাংলায় লিখতে ভুলে গেছি, দাঁড়াও। 1 প্লাস আর বাই 100, এখানে 5, এখানে 2। তাইলে এবার কত হলো? আর বাই 20 ইকুয়াল টু 1। তার মানে আর এর মান হলো 20%। সো এখানে আমাদের অ্যান্সার কত হবে? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 20%। এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা সমীকরণ তৈরি করে খুব সহজে আমাদের অজানা রাশির মান বের করে ফেলা যায়। আচ্ছা, এইবার দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের ভিতরে বলা হচ্ছে যে মিজান 8% মুনাফায় 10,000 টাকা ঋণ নিয়ে এক্স বছর পর 12,400 টাকা পরিশোধ করলো। এখানে খেয়াল করে দেখলে এটা হলো আমাদের মূলধন পি, এটা আমাদের বছর এন, এইটা হচ্ছে আমাদের মুনাফা আসল বা এ, আর এই জিনিসটা হচ্ছে আর। সবই দেওয়া আছে। এখন আমাকে প্রথমে বলেছে যে তার মুনাফাটা আগে বের করো। মুনাফা তো বের করে এখানে সোজা দেখেই বোঝা যাচ্ছে, কারণ আমাদের মুনাফা আসল ছিল 12,400, মূলধন ছিল 10,000। আমি যদি সিম্পলি এখানে মাইনাস করে দেই, এখানে চলে আসে 2,400। তো 2,400ই কিন্তু আমাদের দিন শেষে মুনাফা, তাই না? পানিভাত প্রশ্ন একদম। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, 2,400 হচ্ছে আমাদের এখানে মুনাফা। এরপর একই উদ্দীপককে কেন্দ্র করে এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স এর মানটা বের করো। এখন আমাদের একটু ক্যালকুলেশন করা লাগবে। দেখো মুনাফা আসলে আমাদের মান দেওয়া ছিল বা সূত্রটা ছিল 1 প্লাস আর এন ইকুয়াল টু, এর মান কত ছিল? 12,400। এখন যদি আমরা একটু দেখি, এখানে পি এর মান ছিল 10,000, 1 যোগ আর কত ছিল? 8 বাই 100, বছর আমরা জানি না, সেটা এক্স ইকুয়াল টু 12,400। তো তাইলে এইবার 1 প্লাস কত, এখানে 2 দিয়ে, আচ্ছা 4 দিয়ে যদি কাটি তাহলে এখানে 2, এখানে 25, এক্স ইকুয়াল টু 12,400 ডিভাইডেড বাই 10,000, 31 বাই 25, 31 বাই 25। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 বাই 25x, 1কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আসে 6 বাই 25, 6 বাই 25, 25 এখানে কাটা গেল। তার মানে x এর মান চলে আসে 6 বাই 2 অর্থাৎ 3%। সো 3% হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। 3% না, সরি 3 বছর, এটা সময়, সরি এখানে অ্যান্সার হচ্ছে 3 বছর। সো অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এইভাবে ক্যালকুলেট করে সহজে আমাদের কিন্তু মান বের করে ফেলা যায়। এরপর আমরা চলে আসি এই টপিকের কিছু সিকিউ বা সৃজনশীল প্রশ্নে। দেখো প্রথম সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে কি বলা আছে? এখানে বলা হচ্ছে যে আমিন সাহেব তার ব্যবসায়িক প্রয়োজনে 8% হারে পি টাকা, 9% হারে কিউ টাকা
ঋণ নিয়েছেন এবং তিনি মোট ৬০,০০০ টাকা ঋণ নেওয়ার পর মুনাফা শোধ করেছেন ৫,০৪০ টাকা। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা আসলে কি বুঝতে পারি, এই যে পি টাকা আর কিউ টাকা এর যে তিনি দুইটা আলাদা হারে মুনাফাটা যে নিয়েছেন, পি আর কিউ দুইটাই কিন্তু মূলধন, তার মানে কি দুইটা মূলধন যোগ করলে আমরা ৬০,০০০ টাকা পাবো। আবার ৮%, ৯% যে দুইটা ডিফারেন্ট মুনাফার হার আমরা দেখতে পাচ্ছি বছর শেষে, মানে কত বছর, তিনি মোট বছর শেষে যখন তিনি ৫,০৪০ টাকা মুনাফা দিয়েছেন, এটা কি এই দুইটা আলাদা মুনাফার যোগফলের সমান হবে না? আচ্ছা, তো সবকিছু যদি বোঝা হইলো, তা আমরা আগে চলো বি নাম্বারটা সলভ করে ফেলি, যেহেতু বি নাম্বার নিয়ে আমরা যাবতীয় কথাবার্তা বলে ফেলছি। বি নাম্বারে প্রথমে বলা হচ্ছে পি আর কিউ এর মান নির্ণয় করো। আচ্ছা, তো প্রথম যেই কথাটা আমরা বললাম, পি আর কিউ কে যোগ করলে পাওয়া যায় ৬০,০০০ টাকা। আবার সরল মুনাফার সূত্র অনুযায়ী যেহেতু ১ বছর, তাহলে এখানে হচ্ছে ৮/১০০ প্লাস কিউ ৯/১০০, এটা হচ্ছে আমাদের ৫,০৪০ টাকার সমান। ১০০ দিয়ে গুণ করলে এখানে আসে হচ্ছে ৮p প্লাস ৯q, ৫,০৪০ এরপর 00। এটাকে আমরা বললাম ধরো সমীকরণ নাম্বার ১, এটাকে ধরো আমি বললাম সমীকরণ নাম্বার ২। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে সমীকরণ নাম্বার ১ কে ৯ দিয়ে গুণ করব এবং সেখান থেকে সমীকরণ নাম্বার ২টাকে একটু বিয়োগ করব। তাহলে সমীকরণ নাম্বার ১ কে ৯ দিয়ে গুণ করে সেখান থেকে সমীকরণ নাম্বার ২কে আমরা সরাসরি বিয়োগ করে দিব। তাহলে কি পাওয়া যাচ্ছে, ৯p ৯q ৫৪, ১ ২ ৩ ৪, এরপর ৮p ৯q কত, ৫,০৪ ১ ২ ৩। যেহেতু বিয়োগ করব, মাইনাস 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 ৯q আর ৯q কাটা যাচ্ছে, আমরা পাচ্ছি এখানে পি এর মান হচ্ছে এখানে কত, ৩৬,০০০ টাকা। তো পি এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে হচ্ছে কিউ এর মান। তো এখন পি এর মানটা নিয়ে এসে যদি আমরা ১ নম্বর সমীকরণে বসাই, তাহলে কত হয়, ৩৬,০০০ প্লাস কিউ ৬০,০০০। কিউ এর মান তাহলে কত, ৬০,০০০ থেকে ৩৬,০০০ মাইনাস করলে ২৪,০০০। টাকা হচ্ছে এখানে আমাদের কিউ এর মান। ঠিক আছে, তো আমাদের কিন্তু পি আর কিউ এর মান এখানে নির্ণয় করা হয়ে গেল। এইভাবে আর কি আমাদের মানগুলোকে নির্ণয় করতে হবে। তো আমরা এ নাম্বারকে স্কিপ করে গিয়েছিলাম, আমরা এখন এ নাম্বারটা একটু সলভ করে আসি ঝটপট। দেখো এই জায়গাতে বলা হচ্ছে যে ৮% মুনাফায় ৮,০০০ টাকার ৩ বছরের মুনাফা কত। খুবই ইজি, এখানে এইটা হচ্ছে আমার আর, এইটা হচ্ছে আমার পি, এইটা হচ্ছে আমার এন। তো তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে মুনাফা, কিছু বলা না থাকলে ধরে নিবা এটা হচ্ছে আমাদের সরল মুনাফা। মুনাফা আই হচ্ছে পি আর এন, অর্থাৎ ৮,০০০ ইন্টু ৮ ইন্টু ১ ডিভাইডেড বাই ১০০ ইন্টু ৩, তাহলে কত হইল, ১৯২০ টাকা। আমাদের মুনাফা বের করা কিন্তু শেষ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি ক্লিয়ার ব্যাপারটা।
এখন চলো আমরা যাই আমাদের পরের কোশ্চেনে। দেখো এখানে বলা হচ্ছে যে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে টোটাল 16,280 টাকা, আর 8 বছরে মুনাফা আসলে টোটাল 18,080 টাকা হয়েছে। তো এখন আমাদের আসল আর মুনাফার হারটা এখানে নির্ণয় করতে হবে। তো চলো এটা সলভ করি আমরা। প্রথমে আমরা আমাদের উদ্দীপক থেকে যে সমীকরণগুলো আসতেছে সেগুলো একটু দেখি। যেমন এই জায়গাতে 6 বছরের কেসটা যদি আমরা একটু দেখি, তাহলে এখানে লেখা যায় P1 প্লাস 6 আর, সেটা একবার ইয়ে করে লিখি, P1 প্লাস 6R বাই 100। যেহেতু 1 বছর তাই এখানে পাওয়ারের আর কিছু করা লাগবে না। 1 প্লাস 6R বাই 100, তাহলে এটা হয় 16,280। 1 নম্বর সমীকরণ। এবার আমরা চলে আসি আমাদের আরেকটা সমীকরণে 8 বছরের হিসাবে। P1 প্লাস 8R বাই 100 ইকুয়াল টু 18,080। এটা আমাদের 2 নাম্বার সমীকরণ। তো তাইলে এখন যদি আমরা এইবার 2 নম্বর সমীকরণ থেকে সোজা 1 নম্বর সমীকরণকে বিয়োগ করি, তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো এখানে 2R বাই 100 ইন্টু P। এটা আমরা পাবো কত? এটা আমরা পাবো হচ্ছে লিটারেলি 16,280, 1800 টাকা। তাহলে এইবার দেখো PR বাই 100 কত পাচ্ছি আমরা? 900 টাকা। এখন এই যে 3 নম্বর সমীকরণটা আমরা বের করলাম, 3 নম্বর সমীকরণকে কিন্তু আমরা এখন চাইলেই এইখানে 1 নম্বরে ব্যবহার করতে পারি। কারণ দেখো 1 নম্বর সমীকরণটাকে যদি আমরা একটু ব্রেকডাউন করে লিখি, তাহলে জিনিসটা একটু দেখতে এরকম দাঁড়ায়, P যোগ 6 PR বাই 100 ইকুয়াল টু 16,280। ঠিক আছে, তো এখন PR বাই 100 ভ্যালু তো আমরা জানি, তার মানে এটা হচ্ছে P প্লাস 6 ইন্টু 900, 16,280। একবারেই তাহলে বের করি P এর মান কত আসে আমাদের? 6 ইন্টু 900, 10,880, 10,880 টাকা। এই তো মূলধন বের করা হয়ে গেল বা আসল বের করা হয়ে গেল। এখন আমাদের একটু মুনাফার হারটা বের করতে হবে, চলো সেটাও বের করে ফেলি আমরা। দেখো মুনাফার হারের ক্ষেত্রে এখন যদি আমরা এই P এর মানটাকে সোজা 3 নম্বর সমীকরণে বসাই দিয়ে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এটাকে যদি আমরা এখন 3 নম্বর সমীকরণে বসাই তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো 10,880 টু R বাই 100 ইকুয়াল টু 900। তার মানে R এর মান কত? 900 ইন্টু 100 ডিভাইডেড বাই 10,880। তাহলে কত হইল? এখানে আসলো 837 বাই 136%। এইটা হচ্ছে আমাদের মুনাফার হার। সেই তো আমাদের অ্যান্সার এখানে বের করা শেষ। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো।
আচ্ছা, তাহলে এবার পরের ম্যাথে যাওয়া যাক। কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। দেখো এখানে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফা আমাদের কত হলে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 10,000 টাকার 8 বছরের মুনাফা আসলে টোটাল 18,000 টাকা হবে। ঠিক আছে, এটা তো ইজি একটা ম্যাথ। দেখো এখানে আমরা কি লিখতে পারি, মুনাফা আসল হচ্ছে টোটাল আমাদের 18,000 টাকা। আর আমরা যদি এখানে ফর্মুলাকে ব্যবহার করতে যাই, পি এর মান হচ্ছে আমাদের 10,000 টাকা, আর এখানে 1 যোগ 8 আর বাই 100। তাহলে এইবার আমরা লিখতে পারি 1 প্লাস 8 আর বাই 100 এর মান কত? 9/5, 9/5, 8 আর বাই 100, এটার ভ্যালু তাইলে দাঁড়াইলো আমাদের 4/5। সুতরাং আর এর মান হচ্ছে 4/5 ইন্টু 100/8, অর্থাৎ 4/5 100/8, 10% হচ্ছে আমাদের এই জায়গাতে মুনাফার হার। তো এই তো আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এখন বার্ষিক মুনাফা দেখো 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বার্ষিক মুনাফা 6% থেকে বেড়ে 12% হয়ে যাওয়ার কারণে ফাহাদের আয় টোটাল 8 বছরে 1080 টাকা বেড়ে গিয়েছে। তো তাহলে তার মূলধন কত ছিল? দেখো যখন আমরা আয়ের কথা বলতেছি, তার মানে এখানে আসলে বোঝাচ্ছে যে 6% হওয়ার কারণে ফাহাদের মুনাফা সহ যে মূলধন মানে মুনাফা আসল সেটা যত ছিল, 12% হওয়ার কারণে 8 বছরে সেই জিনিসটা 1080 টাকা বেড়ে গেছে। তো এখন এখানে আমাদের মূলধন কত ছিল সেটা বের করতে হবে। এটা আসলে বের করা খুব ইজি, যদি তোমরা প্রশ্নটা প্রথমে ধরতে পারো তাহলে এই ম্যাথ আসলে সলভ করা কোনো ব্যাপারই না। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করা শুরু করি। এই জায়গায় প্রথমে আমরা 12%-এর ব্যাপারটা একটু দেখি। ধরে নিলাম মূলধন হচ্ছে এখানে আমাদের পি, তাইলে মুনাফা আসলের সূত্র অনুযায়ী 12, এখানে কত 8 বছর না, 12 ইন্টু 8 100 থেকে 6%-এর মুনাফা আসল যদি আমরা মাইনাস করি, তাহলে প্রশ্ন অনুসারে সেই ডিফারেন্সটা ছিল আমাদের 1080-র সমান। এখানে আমাদের মান কত আসতেছে? 1 প্লাস 49/25 মাইনাস এখানে কত আসতেছে? আচ্ছা এখানে প্লাস হবে যদিও, 48 100 37/25 একবারে কমন দিলাম আর কি। তাইলে এখানে চলে আসলো পি ইন্টু 12 25 1080। তার মানে পি এর মান কত হইল? পি এর মান হইল 1080 25 ডিভাইডেড বাই 12, 2250 টাকা। এইটা হচ্ছে আমাদের ফাহাদের যে মূলধন সেটার পরিমাণ। ঠিক আছে, সো এখানে প্রশ্নটা পড়ে কিন্তু কি বলতে চাচ্ছে এটা বোঝাটা খুবই জরুরি। যদি এটা বুঝতে পারো তাহলে ম্যাথ প্রপারলি সলভ করতে পারবা, কারণ আসলে জিনিসটা ধরে ফেললে সূত্র দিয়ে ম্যাথ করা কোনো ব্যাপার না। আর যদি সমীকরণটাই ঠিক মতো তৈরি করতে না পারো বা সিনারিওটাই যদি শুরুতে না ধরতে পারো তাহলে কিন্তু আসলে ম্যাথ তোমাদের ভুল হবে, কারণ ম্যাথটা তুমি প্রপারলি স্টার্টই করতে পারবে না তখন। আচ্ছা, তাহলে এরপর একই হার মুনাফায় 3 নম্বর প্রশ্ন পড়তেছি। একই হার মুনাফায় আমাদের আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে গেছে, তাইলে কত বছরে সেটা 3 গুণ হবে? ঠিক আছে, ভালো কথা। তো এখন প্রশ্ন থেকে আমরা কিছু জিনিস একটু ডিরাইভ করব। দেখো আমাদের যে আসল ছিল
6 বছর পরে মুনাফা আসল মিলায়ে সেটা আসলের দ্বিগুণ হয়ে গেছে। তার মানে আমাদের যে মুনাফা আসল পি 1 যোগ 6 বছরে না, আর এর মান আমরা ঠিক জানি না, সো আর রেখে দিলাম তার মতো, সেটা আমাদের আসলের দ্বিগুণ। তো দেখো এখানে পি আর পি কাটা যায়, তাইলে এখানে 1 যোগ 6 আর বাই 100 ইকুয়াল টু 2, 6 আর বাই 100 ইকুয়াল টু 1 আর ইকুয়াল টু পি আর পি কাটা গেল, এখানে আসলো 1, তাহলে এখানে মান আসলো কত? আচ্ছা, আর এর মান চলে আসলো, ও এখানে ভুলে বাংলা লিখে ফেলছি না, এখানে 100 হবে। তাইলে এখানে আর এর মান হচ্ছে 100/6। কাটাকাটি করলাম না, কাটাকাটি পরেও করা যাবে, আর এটা এত জরুরিও না। আমরা হচ্ছে আগাই। আর এর একটা টেন্টেটিভ মান কিন্তু আমি এখানে আমাদের সিনারিও থেকে বের করে নিয়েছি। এখন আমাদের যে জিনিসটা চাচ্ছে সেটা এখন বের করতে হবে, যে কত বছর আসলে 3 গুণ হবে। তাহলে এবার আমাদের পরের কন্ডিশন অনুযায়ী পি 1 যোগ 1 যোগ এখানে হচ্ছে কত বছর, বছরটাকে ধরলাম আমি এন আর এখানে 100 করলে এটা আমাদের 3p হয়ে গেল। তাহলে পি আর পি এই জায়গাতে কাটা, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে দেখো 1 যোগ 6, আচ্ছা 6 না, এন রেখে আর এর যে মানটা এখানে একটু বসাই, 100/6 ইন্টু 1/100 ইকুয়াল টু 3। ভালো কথা, দেখো এখানে 100 কিন্তু কাটা যায়, তাহলে এটা কত হইল, এটা আসলে হইল n/6 ইকুয়াল টু 2। তাহলে n এর মান কি পাইলাম, n এর মান আমরা পাইলাম 12 বছর। আমরা বুঝতে পারলাম যে আসলে 12 বছর পর আমাদের যে মুনাফা আসল সেটা অরিজিনাল যে আসল তার থেকে 3 গুণ হয়ে যাবে। ওকে, আশা করি বুঝে গেল ব্যাপারটা। এই আমাদের 3 নম্বর ম্যাথের সমাধান। ঠিক আছে, চলো এবার যাওয়া যাক আমাদের লাস্ট টাইপ, যেটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার ফিলসফি হচ্ছে এটা কিন্তু আমাদের সরল মুনাফার মতো প্রতি বছর একই হারে থাকে না। সরল মুনাফার ক্ষেত্রে আমাদের প্রতি বছরান্তর আমাদের যেই মুনাফার রেটটা বা মুনাফার হারটা সেটা কিন্তু সেম ছিল, মুনাফা যেটা আমরা প্রতি বছর পেতাম এটাও কিন্তু সেম ছিল। বাট চক্রবৃদ্ধির বেলায় কিন্তু এটা আমাদের একটু চক্রক্রমিক হারে বা এক্সপোনেনশিয়াল হারে বাড়তে থাকবে। ঠিক আছে, এই জন্য এর ফর্মুলাগুলোও কিন্তু ডিফারেন্ট। যেমন দেখো মেইন যে ফর্মুলাটা চক্রবৃদ্ধি মূলধন সেটা হচ্ছে পি প্লাস পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আর হচ্ছে আমাদের এখানে মুনাফার হার, এন হচ্ছে আমাদের এখানে বছর বা সময়, পি হচ্ছে আমাদের এইখানে যে ইনিশিয়াল আসল বা মূলধন সেইটা, আর সি হচ্ছে আমাদের এখানে চক্রবৃদ্ধি মূলধন। কিন্তু শুধু যদি আমরা এখানে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে চাই তাহলে কি করতে হবে, চক্রবৃদ্ধি মূলধনটা থেকে সিম্পলি আমাদের অরিজিনাল যে মূলধন বা আসল সেটাকে মাইনাস করতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবং এই সূত্রগুলো কিন্তু আমাদের জনসংখ্যা রিলেটেড যে ম্যাথগুলা সেটার ক্ষেত্রেও প্রযোজ্য। সো তোমাদের কিন্তু এই চ্যাপ্টারের ভিতরে জনসংখ্যার ম্যাথও কিন্তু পড়বে। জনসংখ্যা রিলেটেড যদি কোনো সৃজনশীল তোমরা ফেস করো তাহলে বুঝবা যে এখানকার প্রবলেমগুলো সলভ করতে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্রসমূহ সেগুলো ব্যবহার করতে হবে। তাহলে এইটাই আমাদের দুইটা সূত্র ছিল এবং এই দুইটা সূত্র দিয়েই কিন্তু সব ধরনের প্রবলেম এই টাইপের ভিতরে সলভ করা যায়। আচ্ছা, তাহলে আমরা আমাদের ম্যাথে ডিরেক্টলি চলে যাই। দেখো আমাদের ম্যাথে এখানে বলা হচ্ছে প্রথম ম্যাথে 5% বার্ষিক মুনাফায় 500 টাকার বার্ষিক মানে 1 বছর সরল মুনাফা 225 টাকা। এখন এটা ঠিক আছে কিনা চলো একটু দেখা যাক। 500 টাকা হলো পি, 5% হলো আমাদের আর, 1 কাটা গেলে 5, তার মানে 25 টাকা। তো সরল মুনাফার সূত্র ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি যে সরল মুনাফা কিন্তু আসলে আসে 25 টাকা, কিন্তু এখানে কিন্তু লেখা 225 টাকা, তার মানে এটা বাদ। এখন কিন্তু আমি এখানে তাকেই বলে দিতে পারি যে আমাদের যেই
বাকি দুইটা অপশন সেটা কিন্তু অটোমেটিক্যালি কারেক্ট হবে। কিভাবে? কারণ উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে দেখবা যে আমাদের কাছে যে তিনটা অপশন দেওয়া থাকে সেগুলোকে কিন্তু মিক্স করে আমাদের চারটা অপশন দেওয়া হয়, সেখান থেকে আমাদের সঠিক উত্তরটা বাছাই করতে হয়। কিন্তু এই তিনটা অপশন অ্যানালাইজ করার সময় যদি আমরা শুরুতেই কোনো একটা অপশনকে ভুল দেখে ফেলি বা ভুল প্রমাণিত করতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই বুঝে ফেলতে পারি যে আমাদের পরের যে দুইটা অপশন আছে সেটা অটোমেটিক্যালি ঠিক হবে। তখন কিন্তু আর কষ্ট করে সময় নষ্ট করে ওই দুইটা অপশনকে আবার অ্যানালাইজ করার কোনো দরকার নাই। সো এখানে যেহেতু আমরা দেখতেছি আমাদের প্রথম অপশনটাই ভুল, তার মানে আমরা এখানে সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের পরের যে দুটো অপশন 2 আর 3 সেটা কারেক্ট হতেই হবে। সো 2 এবং 3 যেহেতু আমাদের এখানে কারেক্ট আনসার, তার মানে এখানে কারেক্ট অপশন হচ্ছে অপশন নাম্বার বি 2 3। ঠিক আছে, আশা করি বোঝা গেল। সো একটু পরীক্ষার হলে তোমাদের মনোযোগ পরীক্ষার দিকে বেশি রাখতে হবে। বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস যখন তোমরা করবা তখন কিন্তু এই জিনিসটা আইডেন্টিফাই করা বা এই ধরনের ট্রিকগুলো আইডেন্টিফাই করাটা সোজা। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপর আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে আসি। দেখো এই যে জনসংখ্যা রিলেটেডের কথা বলতেছিলাম, জনসংখ্যার ম্যাথ কিন্তু চলে আসছে। এখানে বলা হচ্ছে একটা শহরের বর্তমান জনসংখ্যা 10 লক্ষ, ইংলিশে যেটাকে আমরা বলি 1 মিলিয়ন, আর জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন। তো এখানে দেখো আমাদের আর এর মান কিন্তু 100তে হয়, এখানে প্রতি হাজারে যে রেটটা সেটা দেওয়া আছে, তার মানে এখানে কিন্তু আমাকে ট্রান্সফরমেশন করে 100তে যে হারটা সেটা আগে বের করে নিয়ে আসতে হবে। প্রথমে বলা হচ্ছে এক বছরে ওই শহরের জনসংখ্যা ঠিক কত বৃদ্ধি পাবে। প্রথমে আমরা আর এর মানটা একটু ঠিক করে নেই। এখানে বলা হচ্ছে প্রতি 1000 জনে 30 জন বৃদ্ধি পায়, একজনে বৃদ্ধি পায় ঐকিক নিয়ম আর কি 1000, 100 জনের বেলায় সে নাম্বারটা হবে 30 × 100 ডিভাইডেড বাই 1000, তার মানে কত? 3%। সো আমাদের যে আর এর মান সেটা হচ্ছে 3%। যদি আমাদের হাজারে রেট দেওয়া থাকে সেটা কিন্তু অবশ্যই 100তে নিয়ে আসতে হবে, কারণ চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্রসমূহ সেখানে কিন্তু আর এর জায়গাতে আমরা 100%-এর ভিতরে সেটাকে প্রকাশ করে থাকি, শতকরায় প্রকাশ করি আর কি। সো এটা ইম্পর্টেন্ট। আচ্ছা এইবার বলা হচ্ছে এক বছরে ওই শহরের জনসংখ্যা কত বৃদ্ধি পাবে। আমার কিন্তু আসলে বৃদ্ধি কত পাবে এটা বের করতে হবে, জনসংখ্যা কত হবে এটা কিন্তু আসলে বের করতে হবে না। সো আমাকে মাইনাস বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফার ভাষায় এখানে কিন্তু বেসিক্যালি আমাকে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে, মূলধন না। সো সূত্র ব্যবহার করে আমরা এখানে বলতে পারি যে এখানে সূত্রটা হবে 1 + r⁻n - p। সো এখন আমরা মানগুলো বসাই। 10 লক্ষ একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, তারপর 1 যোগ কত বের করছিলাম আমরা 3% না 100, এক বছর যেহেতু এটা লেখার দরকার নাই, মাইনাস একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। দেখি কত আসে আমাদের এখানে অ্যান্সার। 1 2 3 কয়টা শূন্য? 6টা। 1 2 3 4 5 6 3 30,000। সো আমাদের কিন্তু এখানে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে টোটাল 30,000 জন। সো 30,000 জন হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি। ঠিক আছে, গেল। এরপর আমরা চলে যাই আমাদের পরের প্রশ্নে, যেখানে বলা হচ্ছে একই উদ্দীপক এখন বলতেছে 3 বছরে ওই শহরের জনসংখ্যা আমাদের কত হবে। 3 বছরে আমাদের ওইখানে জনসংখ্যা কত হবে। তাহলে এখানে জাস্ট সিম্পলি আমাদের চক্রবৃদ্ধি যে মূলধন সেটা কিন্তু বের করলেই হচ্ছে। আমাদের এখানে সূত্রটা হবে p 1 + r⁻n। এখন p কত ছিল? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। এখানে 1 আমরা আগের প্রশ্নে বের করেছিলাম 3/100 হবে এখানে, আর পাওয়ারে চলে আসবে আমাদের 3, কারণ 3 বছর চেয়েছে। তাহলে এবার দেখি আমাদের কত আসে অ্যান্সার। 1092727 1092727 জন, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কত? আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 1092727 জন। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো আমাদের বি, সি আর ডি নাম্বার অপশনে কিন্তু প্রথম 5টা ডিজিটই মিলে গেছে। তোমাদের যদি মাঝে মধ্যে টাইমের প্রবলেম হয়, তোমরা কিন্তু অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে পিছনের 2টা ডিজিট ভালো মতো না দেখেই আন্দাজে একটা দাগায় দিয়ে চলে যাবা।
এই ভুল কিন্তু করতে যেও না। এখানে কিন্তু প্রশ্ন পড়া অ্যাজ ওয়েল অ্যাজ অপশনগুলোর দিকে তীক্ষ্ণভাবে খেয়াল রাখা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাছাড়া কিন্তু সিলি মিস্টেক হবে, খালি খালি মার খারাপ আর কি। যাওয়া যাক আমাদের পরের ম্যাথে। পরের ম্যাথে দেখো বলা হচ্ছে যে 900 টাকার 7% মুনাফায় 1 বছরের চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্যটা কত, এটা আমাদের এবার বের করতে হবে। তাইলে 900 টাকার 7% মুনাফায় চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্য কত? আমরা আসলে দেখি চক্রবৃদ্ধি মুনাফা কত হবে। এটা হবে আসলে 900 ইন্টু 1 প্লাস 7/100, যেহেতু পাওয়ার 1 দিলেও যা কথা, না দিলেও তা কথা। 900 এটা আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, তার থেকে আমাদের মাইনাস করা লাগবে সরল মুনাফা। 7/100 ইন্টু 1 বছর। তাহলে এখানে আসলে আমরা দেখব এই জায়গাতে আসবে ওই দিন শেষে 900 ইন্টু 7/100। এখানেও কিন্তু আমাদের আগের থেকেই ছিল 900 ইন্টু 7/100। তাহলে আমরা বুঝতেছি অলরেডি যে এখানে কি হবে, দুইটা কাটা যাবে, আমাদের পার্থক্যটা হবে 0। সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে 0। সো এখানে কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, 0। ঠিক আছে, শেষ। এইবার আমরা একটা ক্রিয়েটিভে চলে আসি। দেখো, জামালউদ্দিন কোনো ব্যাংকে কিছু টাকা জমা রেখে 4 বছর পর 70,000 টাকা পেল। তার মুনাফা হচ্ছে আসলের 2/5 অংশ। তাহলে টোটাল যেই মানি 70,000 টাকা, সেখানে মুনাফা আছে, সেখানে আসল আছে। আসলের 2/5 অংশ হচ্ছে আমাদের মুনাফার সমান। তো আসল যদি, আচ্ছা এখানে প্রথমে বলতেছে যে জামালউদ্দিনের টাকার মুনাফার হার নির্ণয় করো। আসল যদি পি হয়, তার সাথে মুনাফা তাহলে কত হবে? মুনাফা হবে 2/5 পি, সবগুলো মিলায় 70,000। তাহলে এবার কত হইল? 7/5 পি 70,000। পি এর মান কত হইল? 50,000। মূলধন আমরা পেয়ে গেলাম। এখন আমাদের হচ্ছে বছর দেওয়া আছে, আমাদের এবার রেট বের করতে হবে। তো তাইলে এবার আমাদের যে মুনাফা, সেটা তাহলে কত? সেটা হচ্ছে আমাদের 70,000 মাইনাস 50,000। মুনাফার যে সূত্র সেটা কত? পিএনআর। পি এর মান হচ্ছে 50,000, এন এর মান হচ্ছে 4 বছর, 4 না, হ্যাঁ 4 বছর। আর এর মান আমরা জানি না, বের করতে হবে। ইকুয়াল টু, বিয়োগ করে পাচ্ছি 20,000। তাইলে এইবার এখানে পাওয়া যাচ্ছে 4×5। আচ্ছা, তাইলে এখান থেকে পাওয়া যাচ্ছে কত? r/25। আর 50,000 থেকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে 2/5। তাহলে এটা কাটা গেলে এখানেও একটা 5 চলে আসে। আর এর মান হচ্ছে 10%। সো আমাদের সুদের হার হচ্ছে 10%। এই গেল আমাদের প্রথম প্রশ্ন, বি নাম্বার। এইবার আমরা চলে যাই আমাদের পরের কোয়েশ্চেনে, সি নাম্বার। সি নাম্বারে দেখো আমাদের 2 নাম্বার যে সিনারিও, সেখানে বলা হচ্ছে জিশান নামক একজন ব্যক্তি, সে কি করছে? r% মুনাফায় কিছু টাকা জমা রেখে 2 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্য পাইছে 320 টাকা। এখন এখানে আমাদের প্রশ্নে অলরেডি মেনশন করা যে আর এর মান যদি 8% হয়, তাহলে তার যে জিহানের টাকা সেটা নির্ণয় করা, মানে বেসিক্যালি মূলধনের পরিমাণটা আমাকে নির্ণয় করতে হবে। ভালো ভালো প্রশ্ন। তাহলে এখানে এখন প্রশ্ন মতে আমাদের এখানে যে এই চক্রবৃদ্ধি মুনাফা সেটা কত? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে, ধরো আমি পি ধরে নিলাম, চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 1 প্লাস রেট হচ্ছে 8, সো 8/100 বছর 2 মাইনাস পি। এইটা আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা কত? পি ইন্টু 8/100 2। পার্থক্য সে কত পেয়েছিল প্রশ্ন মতে, সরি উদ্দীপক মতে? 320। তাহলে এইবার আমরা দেখি
সব পি কে যদি আমরা কমন নেই তাহলে এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 108 যোগ করে আর কি বাই 100 স্কোয়ার মাইনাস 1 মাইনাস 16 বাই 100, সেটা 320 সমান। এবার যদি আমরা একবারে এই বাম পক্ষের সবগুলো সংখ্যাকে নিয়ে ডান পক্ষে বিয়োগ করে দিই ক্যালকুলেটরের মাধ্যমে, আমরা কিন্তু পি এর মানটা এখানে পেয়ে যাব। পি এর মান তাহলে কত আসে একটু দেখি। তারপর হচ্ছে -1 মাইনাস 16 বাই 100, এই তাইলে 320, 50,000। পি এর মান এখানে চলে আসতেছে আমাদের 50,000 টাকা। তো খুবই সহজ ম্যাথ এখানে। বড়ই তো যেটা বললাম এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে প্রশ্নটা পড়ে প্রশ্নতে আসলে কি জানতে চাচ্ছে বা কি বলতে চাচ্ছে এটা প্রথমে ভালোভাবে আগে অনুধাবন করতে হবে, তারপর ম্যাথ করাটা তোমাদের জন্য ইজিয়ার। এখানে ম্যাথের ভিতরে খুব একটা জটিলতা এই চ্যাপ্টারের ভিতরে ইউজুয়ালি পাওয়া যায় না। আচ্ছা, তাহলে এটা শেষ হয়ে গেল। এখন আমরা আসি আমাদের পরের ম্যাথে। দেখো এখানে বলা হচ্ছে যে এক ব্যক্তি 10,000 টাকা নির্দিষ্ট হার সরল মুনাফায় ব্যাংকে জমা রাখলেন। 5 বছর পর তিনি মুনাফা আসলে টোটাল 13,750 টাকা পেলেন। তো ব্যাংকে জমা রাখলে 10% মুনাফায় 3 বছরের সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। উদ্দীপকের যে মুনাফা আসল সেটাকে এখন ডিরেক্টলি ব্যবহার করতে হবে, তার মানে আগের ডাটাগুলো আমাদের আর লাগতেছে না, আমাদের শুধুই 13,750 কে দিয়ে কাজ করতে হবে। তো এটা কিন্তু আসলে আমাদের আগের ম্যাথের মতোই। এখানে আমরা ডিরেক্টলি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা কত, সব কিছু দেওয়া আছে। আমাদের চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 13,750 ইন্টু 1 প্লাস 10% যেহেতু 10/100 টু দি পাওয়ার 3 মাইনাস 1, সরি মাইনাস 13,750। এটা আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। এরপর আমরা আসি আমাদের সরল মুনাফায়। সরল মুনাফা হচ্ছে আমাদের 13,750 ইন্টু 10/100 ইন্টু 3। এবার এটা আমাদের বের করতে হবে। দেখো এখানে কিন্তু আগে থেকেই 13,750-কে আগেই কমন নেওয়া যায়। কমন দিলে এখানে যেটা হয় সেটা হচ্ছে এখানে 110/100 টু দি পাওয়ার 3 পাওয়া যায়, মাইনাস 1 পাওয়া যায়, মাইনাস 30/100। তাহলে এবার জাস্ট ক্যালকুলেটরে দেখো মান কত আসে। পাওয়ার 3 মাইনাস 1 মাইনাস 30/100 ইন্টু 13,750, সেটা হচ্ছে 426.45 টাকা। এটা আসে আমাদের পার্থক্য। চার পাঁচ না 25, 426.25 টাকা, এটা হচ্ছে আমাদের পার্থক্য। শেষ। আচ্ছা, তাহলে এই ম্যাথটা হয়ে গেল। এইবার আমরা যাই আমাদের পরের ম্যাথে। দেখো এখানে বলা হচ্ছে একটা শহর জনসংখ্যা হচ্ছে 40 লাখ। এখানে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 20 জন। এখান থেকে আমরা আগে আর এর ভ্যালুটা একটু ঠিকঠাক করে নিই, শতকরাতে যেহেতু এক্সপ্রেস করতে হয়। প্রতি 1000 জনে যদি আমাদের 20 জন বাড়ে, তার মানে একজনের বেলায় বাড়বে 20/1000, অর্থাৎ 100 জনের বেলায় আমাদের বাড়বে 20 ইন্টু 100 ডিভাইডেড বাই 1000। রেটটা আসলে দাঁড়াবে 2%। তার মানে আর এর যে মান সেটা হলো আমাদের 2%। তো ঠিক আছে, আর এর মানটা আমরা মোটামুটি ঠিকঠাক করে ফেললাম। তাহলে আমাদের প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করো। আমরা কিন্তু এটা বের করে ফেলছি, আর এর মান হচ্ছে 2%। যদি আমি এটা ঠিক মতো দেখি নাই যে আমাদের প্রথমে জনসংখ্যা বৃদ্ধির হারটাই নির্ণয় করতে বলতেছে, আমরা কিন্তু অলরেডি বের করে ফেললাম। ভালো কথা। তাই এবার আমরা চলে আসি আমাদের 2 নম্বর ম্যাথে। 2 নম্বর ম্যাথে বলা হচ্ছে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। খুবই ইজি, যেহেতু আমাদের এখন সব ঠিকঠাক।
এটা বের করার সূত্র হচ্ছে পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। পি এর মান হচ্ছে 40 লক্ষ, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। এগুলো শূন্য না গুনলে আবার ভুল হয়ে যায় কেমনে কেমনে। 1 যোগ 3/100 টু দি পাওয়ার কত কত বছর? 2 বছর। হ্যাঁ 2। তাহলে কতজন হয়? 103/100 স্কোয়ার করার পর একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। 4 2 4 3 600। 4 2 4 3 600 জন। এই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা আসি আমাদের পরের ম্যাথে, লাস্ট ম্যাথ এই ক্রিয়েটিভের। যদি জনসংখ্যা বৃদ্ধির হার সমান হয় তাহলে কোন শহরের বর্তমান জনসংখ্যা যদি আগের থেকেই 50,000 হয় তাহলে 3 বছর পর তাদের জনসংখ্যা কত হবে? এটাও ইজি ম্যাথ, জাস্ট হচ্ছে ডিজিটগুলো একটু পরিবর্তন করে দিছে। এখানেও আমরা একই ফর্মুলায় ব্যবহার করব, পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে অবশ্য পি এর মানটা আসবে 50,000, 1 প্লাস 3/100, আর এর মানে কোনো পরিবর্তন নাই, 3 বছর পর, তাই পাওয়ার 3। কত আসে দেখি? 50,000 3 বছর পর। হ্যাঁ, 3/100 কিউব করলে আসে এত, আর তারপর 5 4 6 3 6, 5 4 6 3 6 দশমিক কত আসে? 3.5। এখন দেখো এইসব জায়গাতে তো আসলে ভগ্নাংশ রাখা যায় না, কারণ এটা হচ্ছে আমাদের জনসংখ্যার ম্যাথ। তাই যখনই আমরা এরকম দশমিক পাবো আমরা ইমিডিয়েটলি তার পরের যে সংখ্যাটা সেটা আমাদের অ্যান্সার হিসেবে লিখব। 5 6 3 7 জন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার আর কি। ও, আমাদের এর কি 2% ছিল? সরি সরি সরি, এখানে 2% হবে তাইলে। তাই তো বলি একটু অড লাগতেছে, 3 বছর না। আরেকবার একটু ক্যালকুলেট করি তাহলে। 5 3 0 6 0, 3 0 6 0.4, ওই তো তারপরেরটা লেখা লাগবে আর কি, 5 3 0 6 1 জন। এই হলো অ্যান্সার। আর এখানে মনে একটু ভুল হয়ে গিয়েছে, এখানে হচ্ছে এখানে হবে 2 যদি হয় তাহলে এখানে একটু সংখ্যার পরিবর্তন হবে। এখানে তাইলে অ্যান্সার হবে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। 4 1 6 1 6 0 0, 4 1 6 1 6 0 0 জন। ওকে, এইবার হচ্ছে আমাদের ঠিক আছে। এই হচ্ছে আমাদের 3টা ম্যাথের অ্যান্সার। খুবই সহজ সহজ ম্যাথ, জাস্ট হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ব্যবহার করলেই কিন্তু সলভগুলা ইজিলি হয়ে যায়। আচ্ছা, এইবার আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আছে। দেখো, 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন সরল মুনাফার কত গুণ? তাহলে এখানে দেখো, চক্রবৃদ্ধি মূলধন সে সরল মুনাফার কত গুণ? চক্রবৃদ্ধি মূলধন কি ছিল? পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন, আর এখানে ছিল পি আর এন। ঠিক আছে, এই জায়গার ভিতরে যদি বলে যে সরল মুনাফার সে কত গুণ, তাহলে একমাত্র যে জিনিসটা কাটা যায় সেটা হচ্ছে এইটা। তারপর আবার দেখো, এখানে যেহেতু বলছে 1 বছর, তার মানে এখানে জাস্ট 1 প্লাস আর থাকবে, আর এই জায়গাতে থাকবে শুধু আর, কারণ এন এর মান হচ্ছে 1। তাহলে এটা কত হইল? এটা হচ্ছে 1 প্লাস 1/r। সো আমাদের সরল মুনাফা আসলে
চক্রবৃদ্ধি মুনাফার 1 প্লাস 1/r গুণের সমান হবে। ওকে, গেল। এইবার পরের ম্যাথ। পরের ম্যাথে বলা হচ্ছে বার্ষিক শতকরা 12 টাকা মুনাফায় 4000 টাকার 1 বছরের মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? ঠিক আছে, দেখি আমরা এটা পার্থক্যটা আমরা ডিরেক্টলি বের করব। পার্থক্য হবে এখানে 4000 1 প্লাস 12 100 মাইনাস 4000 এরপর 4000 ইন্টু 12/100 ইন্টু 1। তাহলে এখন যদি ক্যালকুলেট করি তাহলে দেখবো এখানে ডিরেক্টলি এই 4000 আর 4000 কিন্তু কাটা যায়, সো বাকি থাকে এখানে 4000 12/100, ওই পাশেও যেটা ছিল আগে ওইটাই থাকবে। এখানে একটা শূন্য কম লিখে ফেলেছি। ওকে, তাহলে দেখো এটা কিন্তু পরস্পর কাটা যায়, সো আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে 0। সো এটাও শেষ। ইজি ম্যাথ। এবার আমাদের লাস্ট ম্যাথে আসি, 3 নাম্বার যেটা। 3 নম্বরে বলা হচ্ছে কোন শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে আমাদের 64 লক্ষ। তো জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে প্রতি হাজারে 25 জন। এরপর 2 বছর পর আমাদের ওই শহরের জনসংখ্যা আসলে কত হবে? এটাও খুবই ইজি ম্যাথ। এখানে প্রথমে আমাদের রেটটাকে আগে ঠিক করে নিতে হবে। দেখো আমরা কিন্তু সবসময় শতকরাতে আর এর মানটা নেই, এখানে যেহেতু হাজারে বলা আছে এটাকে আগে শতকরায় নিয়ে আসতে হবে। তা আমার যদি 1000 জনের ভিতরে 25 জন বাড়ে, দ্যাট মিনস ঐকিক নিয়ম অনুসারে এখানে একজন নিলে 25 ডিভাইডেড বাই 1000। আর সিমিলারলি আমি যদি এবার 100তে নিয়ে যাই তাহলে এটা হবে 25 ইন্টু 100 ডিভাইডেড বাই 1000, আর তোমরা এখানে পাবা 2.5। সো আমরা এখানে যে রেটটা, সেই রেটটা পাবো হচ্ছে 2.5%। এখন আমাদের হচ্ছে জনসংখ্যাটা নির্ণয় করতে হবে। জনসংখ্যাটা আমরা এখানে কুইকলি নির্ণয় করতে পারবো। জনসংখ্যা কত হবে? জনসংখ্যার সূত্রটা হবে P1 প্লাস R টু দি পাওয়ার n। তো P এর মান হচ্ছে 64 লক্ষ। 64 একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত ইন্টু 1 প্লাস R এর মান কত ছিল? 2.5 ডিভাইডেড বাই 100, বছর কত? 2, তাই পাওয়ার 2। তাহলে এখানে অ্যান্সার কত হবে? একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত ইন্টু 1 প্লাস 2.5 ডিভাইডেড বাই 100, ওইদিকে পাওয়ার স্কোয়ার। 6724000 6724000 জন। এটাই আমাদের অ্যান্সার। শেষ। ঠিক আছে, গেল। তো এই হচ্ছে মোটামুটি এখানে যা যা ছিল সবকিছু। উইথ দ্যাট আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। সো এটাই আমাদের লেকচারের সমাপ্তি। সো আমরা লেকচারে হচ্ছে মোটামুটি তোমাদেরকে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি যে এইখানে তোমাদের যে 3 ক্যাটাগরির প্রশ্ন আসবে সেটা আসলে কিরকম ধাঁচের বা কিরকম ধরনের প্রশ্ন আসবে। তো তোমরা যারা এই কোর্সে অলরেডি ইনরোল হয়ে আছো তোমাদের কাছে কিন্তু অলরেডি একটা ম্যাথ প্রশ্ন ব্যাংক চলে গিয়েছে। সেই ম্যাথ প্রশ্ন ব্যাংকে দেখবা যে এই টাইপের গুলোর ভিতরে লেকচারের দেওয়া ম্যাথগুলোর পাশাপাশি কিন্তু আরো অনেক ডিটেইলে ম্যাথ রয়েছে। তো ওই ম্যাথগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা, বাসায় হাতে কলমে লিখে চর্চা করবা, তাহলে আমরা বিশ্বাস করি যে তোমাদের আসন্ন যে বার্ষিক পরীক্ষা এবং পরবর্তী জুনিয়র বৃত্তি পরীক্ষাতেও তোমরা সফলকাম হতে পারবা। তো সেই শুভকামনায় তোমাদের সাথে আরেকটা লেকচারে পরবর্তীতে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।